নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, তার আগেই কিন্তু বেশ কিছু নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। নুনো রেইসকে নিয়ে কি আলোচনা হচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে, সেই নিয়েও কি আপডেট রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, তো আজকে চেন্নাই তারা ঘরের মাঠে কেরালার সঙ্গে মুখোমুখি হয়েছিল এবং তোমাদের বলেছিলাম একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, কিন্তু অতটাও হাই ভোল্টেজ আজকে খেলা হলো না। তার কারণ কি, শুরু থেকে অবশ্যই চেন্নাই ভালো করছিল, কিন্তু যেটা সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে 37 মিনিটের মাথায় উইলমার জর্ডান গিলের পাকাপোনা, সেই জায়গা থেকে ডাইরেক্ট রেড কার্ড দেওয়া হলো, 10 জনে হয়ে যায় চেন্নাই। তারপর কিন্তু একদমই চেন্নাইকে আর বলতে গেলে ম্যাচে পাওয়া যায়নি। আর 3 মিনিটের মাথায় কিন্তু জসুয়া জেমেনিচ সে কিন্তু প্রথম গোলটা কেরালার হয়ে করে। সবথেকে ভালো গোল যেটা রেখেছে সেটা হচ্ছে কোরো সিংয়ের আজকে গোলটা। গ্রাউন্ডার যে ভাবে ফিনিশিং করলো, এতদিন কোরো আমরা দেখে আসছিলাম বেশ কয়েকটা অ্যাসিস্ট করছিল, আজকে কিন্তু ইয়াংস্টার প্লেয়ার হিসাবে কোরো সিং গোল করলো এবং খুব ভালো কিন্তু ফিনিশিং হয়েছে। লুনা যেভাবে বলটা তার জন্য রেখেছিল, দারুণ দারুণ গোল হয়েছে। এবং কোয়ামে পেবরা কিন্তু 56 মিনিটের মাথায় আরও লিড বাড়িয়ে নেয় এবং শেষের দিকে ভিনসি ব্যারেটো কিন্তু 90 মিনিটের পর যখন কিছু মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয় তখন একটা গোল চেন্নাইয়ের হয়ে ফিরিয়ে দেয়। তো ওভারঅল কিন্তু আজকে কেরালা জিতে গিয়ে তারা কিন্তু বেশ ভালো জায়গায় চলে গেল, এটা বলা যায়। কারণ যদি আজকে ম্যাচটা ড্র হতো সেক্ষেত্রে অনেকটা ভালো হতো। যাই হোক, কেরালা তারা কিন্তু 19টা ম্যাচ খেলেছে, সব থেকে বেশি ম্যাচ খেলে নিয়েছে কেরালা। 19 ম্যাচে 24 পয়েন্ট, গোল ডিফারেন্স তাদের খারাপের জন্য কিন্তু তারা পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশানে রয়েছে। আর অপরদিকে চেন্নাই তারা 19 ম্যাচ খেললো, তারা মাত্র 18 পয়েন্ট এবং তাদের অবস্থা সত্যিই খুবই খারাপ, কিছু বলার নেই তাদের নিয়ে। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই কিন্তু আরও এক আনোয়ারকে নিয়ে কথা বলতে হয়। সেই আনোয়ার হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় গোলকিপার আর্স আনোয়ার শেখ, যে কিন্তু মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিল। এবার সে যুক্তই ছিল, খুব বেশি যে মোহনবাগানের হয়েছে ম্যাচ টাইম পেয়েছে সেরকমটা নয়। এই বছর তো তাকে মাঠে নামতেই হয়নি। একটা সময় শোনা যাচ্ছিল সে গোয়ায় যাবে, কিন্তু হঠাৎই তার গোয়া যাওয়া আটকে যায় এবং তাকে আবার মোহনবাগানে ফিরে আসতে হয়। টোটাল কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে 12টা ম্যাচ খেলেছে, সেখানে 5টা ক্লিনশিট তার নামের পাশে রয়েছে। তো যেরকমটা শোনা যাচ্ছে এই আর্স আনোয়ার শেখ সে কিন্তু এবার মোহনবাগান ছেড়ে যেতে চলেছে কেরালা ব্লাস্টার্সে এবং এটা ডিল ডান হয়ে গেছে। শুধুমাত্র কিছু অফিসিয়াল পেপার ওয়ার্ক বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই কেরালাতে কিন্তু আর্স আনোয়ার অফিসিয়ালি একদম ডিল ডান হয়ে যাবে। তো এটা একটা ভালো ডিল কেরালার জন্য হয়েছে। কেরালা গোলকিপার বিভাগে কিন্তু এবছর প্রচণ্ড ভুগেছে। সোমকুমার বাচ্চা ছেলে, সেই রকম খুব একটা ছন্দে থাকা পাওয়া যায়নি। অপরদিকে যে সমস্ত প্লেয়াররা ছিল গোলকিপার খুব একটা ছন্দে ছিল না, সেই জায়গায় আর্স গেলে অবশ্যই কিছু মিনিট হয়তো গেম টাইম কোনো ম্যাচে পেতে পারে। এছাড়া ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু আর্স একটা ভালো চয়েস কেরালার জন্য। তো এর সাথে সাথে যদি আমরা আরও একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ার হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় গোলকিপার মানস দুবে। তো মানস দুবেকে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে থাকবে, যেভাবে মানস পারফরমেন্স করেছিল ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা শিলং লাজংয়ের ছিল, সেই জায়গাতে মানসের পারফরমেন্স অসাধারণ। এবং সেই দিন ম্যাচের শেষে ইস্টবেঙ্গলকে ম্যাচটা যেহেতু তারা পয়েন্ট পাইনি, সেই জায়গা থেকে আমি অন্তত থাম্বনেইলে দিয়েছিলাম যে মানুষের হাতে আটকে গেল ইস্টবেঙ্গল। এবং এই প্লেয়ারটার উচ্চতা রয়েছে, বডি স্ট্রাকচার খুব ভালো এবং একটা সময় কিন্তু ইস্টবেঙ্গলেও সে মানে রিজার্ভ টিমে খেলে গেছে বাচ্চা বয়সে এবং পরবর্তী সময় হায়দ্রাবাদ এফসি ছিল এবং এখন বর্তমানে কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে মাল্টি ইয়ার ডিল, বড় একটা ডিলে কিন্তু উড়িষ্যা এফসি জার্সি গায়ে এই সিজনেই আইএসএলে আসতে চলেছে মানস দুবে। তো এটা একটা খুব ভালো সিগনেচার হয়েছে এবং মানুষ ভালো পারফরমেন্স করতে পারবে। অমরিন্দার রয়েছে, সেই জায়গাতে কিন্তু মানুষ ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু একটা ভালো অপশান। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি কালকের ম্যাচ নিয়ে, মুম্বাইয়ের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে খেলতে হবে। তার আগে মুম্বাইয়ের কোচ ইস্টবেঙ্গলকে নিয়ে বার্তা দিল যে ইস্টবেঙ্গল কিন্তু ভালো দল এবং তারা লাস্ট ম্যাচে জিতেছে এবং তারা যে ফুটবলটা খেলছে তারা কিন্তু যথেষ্ট চাপ রাখবে আমাদের উপর। তো অবশ্যই ইস্টবেঙ্গলকে দেখে নিতে হবে এবং ইস্টবেঙ্গলকে কিন্তু অবশ্যই
একটা ভালো জায়গায় তারা আটকে রাখার পরিকল্পনা করছে। এবং অপর দিকে কিন্তু মেহতাব সিং সে জানিয়েছে যে আমরা কলকাতায় গিয়ে অ্যাওয়ে ম্যাচ জিতে এসেছিলাম, আমাদের কনফিডেন্স রয়েছে, আমরা এই ম্যাচটাও কিন্তু হোম ম্যাচ জেতার জন্য চেষ্টা করব। তো বোঝাই যাচ্ছে মুম্বাইয়ের কোচ এবং মুম্বাইয়ের প্লেয়ার কিন্তু এই ম্যাচের জন্য রেডি এবং ইস্ট বেঙ্গলকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। তো দেখা যাক ম্যাচ কীরকম হয়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কাল থেকে প্রচুর প্রশ্ন এসেছে যে ইস্ট বেঙ্গলে কি আসতে পারে নুনো রেইস। তো দেখো, নুনো রেইসের যদি আমরা কথা বলি, বয়স তার 33 বছর, পর্তুগালের সেন্টার ব্যাকের প্লেয়ার, বর্তমানে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত রয়েছে। তো প্রথম দিকে যখন তার কন্ট্র্যাক্ট হয়েছিল, শোনা গিয়েছিল একটা ছোট্ট কন্ট্র্যাক্ট, খুব বড় সিজন কন্ট্র্যাক্ট নয়। পরবর্তী সময় তাকে আমরা এখনও পর্যন্ত আইএসএলে রেজিস্টার হতে দেখিনি। সে কিন্তু সপ্তম বিদেশি প্লেয়ার হিসাবে মোহনবাগানে রয়েছে। তো ইস্টবেঙ্গলের হিজাজি মাহের ছিটকে গেছে, সেই জায়গায় ইস্টবেঙ্গল অবশ্যই বিদেশির সন্ধানে রয়েছে। তাহলে কি নুনো রেইস আসতে পারে, সেটাই হচ্ছে সকলের প্রশ্ন। দেখো, নুনো রেইস মোহনবাগানের পরিকল্পনার মধ্যে রয়েছে, আর মোহনবাগান কখনোই চাইবে না তাদের একদম প্রতিদ্বন্দ্বী দল, তাদের শত্রু দলের হাতে এরকম প্লেয়ারকে তুলে দিতে। তারা কিছু পরিকল্পনার মধ্যে নুনোকে রেখেছে বলেই তারা একদম মোহামেডানের মুখ থেকে ছিনিয়ে নিয়েছিল। তা না হলে সব কিছু ঠিকঠাক থাকলে তো মোহামেডানের জার্সি গায়ে নুনো রেইস খেলতো, কিন্তু শেষ মুহূর্তে একদম নুনোকে তুলে নিয়েছিল মোহনবাগান। তোমরা মোটামুটি সবাই জানো তারা নুনোকে ছাড়বে না। আর মনে হয় না অস্কারের প্ল্যানিংয়ের মধ্যে কোনোভাবে নুনো থাকতে পারে। অস্কারের প্ল্যানিংয়ে অন্য কিছু প্লেয়ার রয়েছে। এবার অস্কারের প্ল্যানিং বললেও হবে না, ম্যানেজমেন্ট কি করে সেই দিকে নজর দিতে হবে। হয়তো 31 তারিখের আগে আর বিদেশি কোনো সিগনেচার হচ্ছে না, কিন্তু পরে বিদেশি সিগনেচার হচ্ছে, এটুকু তোমরা ধরে রাখো। কারণ যেহেতু হিজাজি মাহের সিজন আউট হয়ে গেছে, তো সেই জায়গায় বিদেশি চাই। তো বিদেশি পরিবর্তন নতুন বিদেশি আসবে, কিছু হয়তো সময় লাগবে। মুম্বাই ম্যাচ যেহেতু মাথায় এসে গেছে, তো মুম্বাই ম্যাচ ছেড়ে দাও, তারপরেই কিন্তু বিদেশি আসবে এবং সে নিশ্চয়ই ফ্রি প্লেয়ার এবং তার সঙ্গে হয়তো এক প্রকার কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা চলবে একদম দ্রুত। এর আগের সিজনে তোমাদের মনে থাকবে যখন পারদো ছিটকে গেল, একদম তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই কিন্তু তখন আলেকজান্ডার প্যান্টিচের নাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ঘোষণা করে দিয়েছিল, রাতারাতি কিন্তু বিদেশি সিগনেচার কমপ্লিট করেছিল। তো এক্ষেত্রে অবশ্যই যেহেতু মুম্বাই ম্যাচ সামনে এসে গেছে, হাতে সময় কম, ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট নিশ্চয়ই কোনো বিদেশি প্লেয়ারের সঙ্গে তো কথাবার্তা বলছে। বেশ কয়েকটা মিটিং কিন্তু হয়েছে অস্কারের সঙ্গে এবং আজকে টিম রওনা দিয়েছে মুম্বাইয়ের উদ্দেশ্যে। কালকে ম্যাচ রয়েছে, তো এই কালকের ম্যাচটা হয়ে যাওয়ার পরই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এসে যাবে এবং ভিতর যদি কন্ট্রাক্ট করেও নেয় কোনো বিদেশির সঙ্গে, সেটা তো ভালো অপশান হবে। সবথেকে ভালো যে যত দ্রুত তাকে নিয়ে আসা যাবে কলকাতায়, কারণ আইএসএলে কী হবে না হবে সেটা পরের কথা, কিন্তু অন্তত প্রি সিজন একটা হালকা পেয়ে যাবে এবং টিমের সঙ্গে একটু মানিয়ে নিতেও সময় লাগে, আর হাতেও বেশি সময় নেই এএফসির ম্যাচ হতে। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি ব্যাপারটা করা যাবে ততই ভালো। তো সেই দিকেও নজর থাকবে, কিন্তু নুনো আসবে বলে তো আমার মনে হয় না পার্সোনালি। যদি ভবিষ্যতে কিছু এরকম আপডেট থাকে তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে নুনোর সম্ভাবনা আমি দেখছি না। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।